Welcome to my channel. I am Abdus Salam, Assistant Teacher, Rajshahi Collegiate School, Rajshahi, Bangladesh. My dear viewers, আমরা আজকে যে ভিডিওটা তৈরি করব তা অত্যন্ত সহজ এবং অত্যন্ত ইউজফুল ফর অল কাইন্ড অফ ভিউয়ার্স বিকজ you know it very well that to be verb is the major part of a sentence, especially when we will make a sentence with to be verb. That is very important to learn how to use to be verb in a sentence. Today we are going to make this video specially for the uses of verb to be. How to use verb to be. আসলে আজকে আমরা এই verb to be কিভাবে ব্যবহার করা যায় সেটা নিয়ে কাজ করছি। তোমরা জানো যে এই বেস ফর্ম of be verb is be. এটা হচ্ছে বেস ফর্ম। এই বি ভার্বের বেস ফর্মটা মূল ভার্বটা হচ্ছে এর রুটস হচ্ছে বি ভার্ব আর এর প্রেজেন্ট ফর্ম কি তাহলে প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা কি দেখব যে এর প্রেজেন্ট ফর্মটা কি হবে প্রেজেন্ট ফর্ম am is are। তাহলে পাস্ট ফর্মটা কি একদম সহজ পাস্ট ফর্ম was were আর এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে being। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে বি ভার্বটা হচ্ছে বেস ফর্ম আর এর প্রেজেন্ট ফর্ম তিনটা রূপ আছে এবং সেই সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী কখনো am কখনো is কখনো are বসে। আবার ঠিকই এই বি ভার্বটাকে যখন আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি তখন দুইটা রূপ আছে was এবং were। কিন্তু আমরা তো জানি যে সব সময় যে এই প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম ব্যবহার হবে তা না, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়। যেমন দেখো being আর এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে being। এখন আমরা এই যে আটটা ফর্ম আছে বি ভার্বের আটটা ফর্ম আছে সেন্টেন্সে এদের ব্যবহারটা কি রকম সেভাবে আমরা আলোচনা করব যা তোমাদেরকে চমৎকারভাবে ইংলিশ শিখতে সাহায্য করবে। আসল কথা আমাদের মূল উদ্দেশ্য হলো সবকিছুকে সুন্দরভাবে এবং সহজভাবে তুলে ধরা যা তোমরা অনেক সহজে শিখতে পারবা। আমরা যদি ছোট ছোট বিষয়গুলো চমৎকারভাবে না শিখি তাহলে কিন্তু বড় বিষয়গুলো শেখা যায় না। তাই আমরা প্রত্যেকটা বিষয়ের মূল বা বেস যেটা সেটা নিয়ে কাজ করতে চাই। যেমন দেখো she is a university student। she is a ইউনিভার্সিটি স্টুডেন্ট। আচ্ছা এখানে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম ইজ কেন ইজ হলো এই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স তাই এখানে ইজ হলো। আর এখানে স্ট্রাকচারটা তাহলে কি হলো সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি প্লাস নাউন কমপ্লিমেন্ট। তাহলে কত সহজে আমরা এই শুধুমাত্র এই বি ভার্বটাকে ব্যবহার করে একটা চমৎকার সেন্টেন্স তৈরি করতে পারছি কি শি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তিনি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আচ্ছা এই সেন্টেন্সটা হলো আই এম আ টিচার। তাহলে এখানে স্ট্রাকচার একই সাবজেক্ট প্লাস বি প্লাস নাউন কমপ্লিমেন্ট একই রকম স্ট্রাকচার। তাহলে আমরা কি শিখলাম যে বি ভার্ব এর প্রেজেন্ট ফর্ম তিনটা ইজ am are। you are active and careful। তোমরা অ্যাক্টিভ এবং কেয়ারফুল। এই যে ইউ সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার
এবং তারপরে হলো আর। তাহলে আমরা সহজে এখন বুঝতে পারছি যে কত সহজে শুধুমাত্র বি ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে ব্যবহার করে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি, এবং এভাবে আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি, যা অনেক সহজ। কি স্ট্রাকচারটা? সাবজেক্ট প্লাস বি ভার্ব, এই সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নাউন কমপ্লিমেন্ট। সবসময় যে নাউন কমপ্লিমেন্ট হবে তা না, এই যে এইটা কিন্তু আমার অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এটা কি? এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে আমরা এটা সহজেই বুঝতে পারলাম যে একটা বি ভার্ব, আমরা যখন বাংলা বলি তখন কিন্তু বি ভার্বের কোনো অর্থই হয় না। যেমন শি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, সে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আচ্ছা, এখানে কি এরকম বলছি সে হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী? নো, কখনোই নয়। At the time of making sentences we need a verb. Without verb there will be no sentence. So at the time of making any sentence you must use a verb. বাংলাতে যখন আমরা একটা সেন্টেন্স তৈরি করি, বাংলাতে যদি কোনো ক্রিয়া উল্লেখ না থাকে, ইংরেজিতে কিন্তু অবশ্যই থাকবে, এবং সেটা বি ভার্ব। আর আরেকটা মজার ব্যাপার আছে, ইংরেজিতে যখন একটা সেন্টেন্সে কোনো সাবজেক্ট উল্লেখ নাই, সেক্ষেত্রে কিন্তু ইট সাবজেক্ট হয়। যেমন আমরা বলছি যে উই আর দ্য সিটিজেন্স অফ বাংলাদেশ, ইট ইজ আওয়ার ডিউটি টু লাভ আওয়ার কান্ট্রি, ইট ইজ আওয়ার ডিউটি টু সার্ভ আওয়ার কান্ট্রি, ইট ইজ আওয়ার ডিউটি টু ওয়ার্ক ফর দ্য বেটারমেন্ট অফ দিস কান্ট্রি। তাহলে আমরা সব সেন্টেন্সেই কিন্তু বি ভার্ব ব্যবহার করলাম। কিন্তু এখন একটা কথা বলি যে বি ভার্ব এখানে মেন ভার্ব আকারে কাজ করলো, তাই একে বলা হয় লিঙ্কিং ভার্ব। কিন্তু এই বি ভার্বটা কিন্তু অক্সিলারি ভার্ব আকারেও বসে। আচ্ছা, আমরা একটা সেন্টেন্স যখন উদাহরণ দেব সেটা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখা যাক সেটা কিভাবে আরো সহজ এবং সুন্দর করে তুলে ধরা যায়। কিন্তু আমাদের মূল লক্ষ্য হলো যে বি ভার্বটা কত সহজে এবং চমৎকারভাবে লেখা যাচ্ছে। যেমন দেখো তো, শি ইজ মেকিং আ নিউ প্ল্যান। শি ইজ মেকিং আ নিউ প্ল্যান। তিনি একটি নতুন পরিকল্পনা করতেছেন। তিনি একটি নতুন পরিকল্পনা করতেছেন। এখানে ইজ হেল্পিং ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব, মেকিং ফাইনাইট ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এবারে তাহলে আমরা কি দেখলাম? বি ভার্বের ভূমিকাটা এখানে সে অক্সিলারি ভার্ব আকারে কাজ করছে। কিন্তু প্রথম তিনটা সেন্টেন্সে আমরা দেখলাম বি ভার্বই সেন্টেন্সে মেন ভার্ব আকারে কাজ করলো, এবং তা সেন্টেন্সে একমাত্র নিয়ামক যা ওই সেন্টেন্সের কাজ সম্পন্ন করতে সাহায্য করলো। কিন্তু এখানে এর কাজ হচ্ছে এই প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করা। Without the auxiliary verb, you cannot make a continuous tense. Am I right? So it is present continuous. তাহলে এরপরটা দেখো তো, they are waiting for you. They are waiting for you. তারা তোমার জন্য অপেক্ষা করছে। এখানে আর অক্সিলারি ভার্ব, এই ওয়েটিং প্রিন্সিপাল ভার্ব। তাহলে ইজ এর ব্যবহার হলো মেন ভার্ব আকারে এবং অক্সিলারি ভার্ব আকারে, আবার আর এর ব্যবহার হলো কখনো লিঙ্কিং ভার্ব বা মেন ভার্ব আকারে, আর এখানে অক্সিলারি ভার্ব আকারে। এবারে দেখো তো, আই এম ওয়ার্কিং ফর মাই ভিউয়ার্স। I am working for my viewers. আমি আমার ভিউয়ার্সদের জন্য কাজ করছি। তাহলে এখানে am আবার অক্সিলারি ভার্ব হলো, ওয়ার্কিং প্রিন্সিপাল ভার্ব হলো, এবং এই তিনটা সেন্টেন্সে আমরা দেখছি যে কন্টিনিউয়াস টেন্স গঠন করা হলো। তোমরা তো জানো যে সাধারণভাবে কোনো কাজ করা হওয়া যাওয়া সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, কিন্তু কোনো কাজ চলমান অবস্থায় চলতেছে, ঘটতেছে, এই যে কোনো কন্টিনিউয়াস অ্যাকশনটাই কিন্তু কন্টিনিউয়াস টেন্স হয়। বর্তমানে চলতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতকালে চলতেছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যৎকালে একটা কাজ চলতে থাকবে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এইভাবে আমরা তৈরি করতে পারবো। আচ্ছা, আমরা বি ভার্বের প্রেজেন্ট ফর্ম নিয়ে কথা বললাম, এবারে যাব বি ভার্বের পাস্ট ফর্ম নিয়ে কথা বলতে। দেখা যাক কত সহজে আমরা বি ভার্বের পাস্ট ফর্মটাকে ব্যবহার করতে পারছি।
আসলে সবকিছু নির্ভর করে আমাদের মনোযোগ এবং একাগ্র চিত্তের প্রতিফলন ঘটানো। আমরা ছোট্ট জিনিস শিখবো, সেটা অনেক সহজ এবং সুন্দর করে। যেমন দেখা যায় বি ভার্বের এটা she was fine yesterday। গতকাল তিনি চমৎকার ছিলেন। গতকাল তিনি চমৎকার ছিলেন। এই যে বি ভার্বের এটা বি ভার্ব, এখানে কিন্তু একটাই ভার্ব এবং সেটাই বি ভার্ব। এবার দেখেন তো they were tired yesterday। তারা গতকাল টায়ার্ড ছিল। এখানে খুব সহজে বুঝতে পারছি আমরা যে she থার্ড পারসন, তাই was হলো, they প্লুরাল, তাই were হলো। এবারে দেখো I was happy to see you। আমি তোমাকে দেখে খুশি হয়েছিলাম। তাহলে সহজেই I এর পরে was হলো। তাহলে আমরা কি বুঝলাম? আমরা সহজে বুঝতে পারলাম যে বি ভার্বটা কখনো প্রেজেন্ট টেন্স, কখনো বেস ফর্ম, কখনো পাস্ট ফর্ম, এভাবে আমরা ব্যবহার করতে পারছি। আচ্ছা, বি ভার্বটাকে যখন বেস ফর্ম সেই আকারে ব্যবহার করা যাবে তখন কিরকম হয় সেটা একটু দেখি। যেমন এখানে বলছে হি উইল বি আ গ্রেট লিডার। সে একজন অনেক বড় নেতা হবে। হি উইল বি আ গ্রেট লিডার, এখানে বি ভার্বের বেস ফর্ম যেটা সেটাই কিন্তু ব্যবহার করা হলো। তাহলে আশা করি এখানে আর কোনো সমস্যা নাই। এবার দেখো তো she will be being busy। তিনি ব্যস্ত থাকবেন। she will be being busy, তিনি ব্যস্ত থাকবেন। এই বি ভার্বটা এখানে অক্সিলারি হচ্ছে, এখানে বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে এবং সেটা প্রিন্সিপাল ভার্ব আকারে কাজ করছে। তাহলে she will be being busy, তিনি ব্যস্ত থাকবেন, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এবং এই বিংটাই প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করলো। তাহলে মাই ডিয়ার ভিউয়ার্স, নাও ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্যাট উই ক্যান ইউজ বি ভার্ব ইজিলি ইন আ সেন্টেন্স। সো প্লিজ follow this video from the very beginning to the end and try to learn about the be verb easily so that you can utilize all the forms of be verbs nicely. Please like it, share my channel to your friends and subscribe it. Assalamu alaikum.